গাড়ি চোখের আড়ালে চলে গেল। রাগে দুঃখে রাস্তার মাঝখানে আসন দিয়ে বসে পড়ল স্পর্শী। সাথে রয়েছে যাবতীয় গালিগালাজ। অনন্দা পাশেই স্পর্শীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 3 মিনিট পার হবার পরেও যখন স্পর্শীর থামার কোনো দিক দেখলো না, তখন আস্তে করে তার পাশে এসে বসলো অনন্দা। ধীর স্বরে পড়ল, এখন এইসব বলে কি হবে, আর কে শুনবে বল? যখন মারলো তখন তো কিছু বলতে পারলি না। ধাক্কা মেরে অনন্দাকে রাস্তায় ফেলে স্পর্শী রেগে রেগে বলতে লাগলো, তুই কি করছিলি তখন? তুই বলবি না আমায় মারলো আর তুই চুপচাপ দাঁড়িয়েছিলি? কোথাকার কে? কোন কাজ উদ্ধার করছিলি তুই আমার? হ্যাঁ, একদম কোনো ন্যাকামি করতে আসবি না এখন আমার সাথে, যা বলছি। ঢং না, আমাকে মেরে ধরে চলে গেল আর এখন আসছে তেল মারতে। যা সর। বলে স্কুটিতে উঠে অনন্দাকে ফেলেই রেডিও কলোনির দিকে চলে গেল স্পর্শী। অনন্দা হতাশ হয়ে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাস্তায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা বাস আসতে সেটাতে উঠে পুনরায় জাহাঙ্গীরনগরের দিকে চলে আসলো। রাত 10টা। বিপাশার কোলের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে আছে স্পর্শী। ভীষণ চিন্তায় পড়েছেন বিপাশা। মেয়েটা কখন এমন শান্ত থাকার নয়, কিছু একটা ঘটেছে যার কারণে আসার পর থেকে এমন নীরব। এই নিয়ে বিনিয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আম্মু? ও পাখি, মনির কাছে বলো। শান্তভাবেই স্পর্শী বলে উঠল, খালামণি, আমি কি সত্যি খুব খারাপ? মানে অভদ্রদের মতো, বেয়াদ্দপদের মতো কারোর সাথে ভালো ব্যবহার করি না? মানে আমি বলতে চাইছি, আমার কি সত্যি শিক্ষার অভাব রয়েছে? আতকে উঠলেন বিপাশা। মেয়েটা একটু দুষ্টু, স্বাধীন চেতা আর প্রতিবাদী প্রকৃতির, তাই বলে এসব কে বলল? কে বলেছে আম্মু এসব? তোমাকে তো আমি বড় করেছি। মামনি কি খারাপ শিক্ষা দিয়েছে তোমায় বলো? যে যাই বলুক, তুমি মন খারাপ করিস না একদম। ধরাস করে লাফ দিয়ে উঠে বসলো স্পর্শী। বিপাশার গাল দুটো টেনে দুটো চুমু খেয়ে পড়ল। উফ খালামণি, তুমিও না। যার তার কথা স্পর্শী মন খারাপ হয় না। আর স্পর্শী জানে তো যে এই কথাগুলো বলেছে সে হলো পৃথিবীর সেরা অভদ্র, তার শিক্ষার অভাব আছে। অমনি চিংড়ি মাছ আছে না? আমি এখন আবার ভাত খাবো। বিপাশা হেসে দিয়ে রান্নাঘরে চললেন খাবার আনার জন্য। কেটে গেছে প্রায় আরো 5টা দিন। এর মধ্যে ধীরে ধীরে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়েছে পরশ আর পাপের। সারাদিন বিভিন্ন জায়গায় পরিদর্শন, প্রেস মিডিয়া, নানা অনুষ্ঠান, পার্টির কাজে প্রায় 2 দিন পর ঢাকায় যেতে হয়েছে তাদের। আজও তার ব্যতিক্রম নয়। বিকাল 4টা, পার্টির কাজে আজও ঢাকায় আসতে হয়েছে পরশকে। তবে নিত্যদিনের মতো পাবেল সাথে নেই। নবীনগরের ভেতর থেকে গাড়ি যেতেই চমকে তাকালো পরশ। আশ্চর্যজনক ঘটনাটি দেখার জন্য দ্রুত এই ড্রাইভার রূপী বডিগার্ডদের আদেশ দিল গাড়িটা থামাতে। জানালার কাজ ভালোভাবে খুলে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে তাকিয়ে রইল। দূরেই রাস্তার পাশে 3জন পথশিশুকে বিরিয়ানির প্যাকেট তুলে দিচ্ছে স্পর্শী। অবাক হওয়ার রেস ধরেই গাড়ি থেকে নামলো পরশ। নিজের ব্যক্তিত্বকে সাময়িকভাবে ছুটি দিয়ে বডিগার্ডদের আসতে বারণ করে এগিয়ে গেল রাস্তার পাশে। স্পর্শী বিরিয়ানির প্যাকেট খুলে একজনের মুখে তুলে খাইয়ে দিচ্ছে। বাহ, এক থাপ্পড়েই এত পরিবর্তন? তাহলে তো প্রতিদিন মারতে হয় তোমাকে ভালো করার জন্য। পেছন থেকে পুরুষালী আওয়াজ পেতেই পিছু খুলল স্পর্শী। প্রথমে চোখ পড়ল কারোর বুক। নীল রঙের পাঞ্জাবিতে টান টান হয়ে আছে প্রশস্ত বুকটা। মাথা তুলে উপরে তাকাতেই দেখলো সেই দিনে সেই অভদ্র পুরুষ। চোয়ালটা শক্ত করে ফেলল স্পর্শী, কিন্তু তাও কিছু বলল না। আজ সে কাউকে কিচ্ছু বলবে না। মাথা নিচু করে সামনের দিকে তাকিয়ে হেঁটে গেল দূরে দাঁড়ানো পাগল লোকটার দিকে, যে এখনো স্পর্শীর হাতে বিরিয়ানির দিকে লোকাতুর ভঙ্গিতে তাকিয়ে রয়েছে। পরশ হাতের ঘড়িটার দিকে চাইল, সময় আছে বেশ। নির্মল এই পরিবেশে স্পর্শীর পায়ের সাথে 2 পা নিজেও চলল। পরশের দিকে একবার তাকিয়ে স্পর্শী শান্তভাবে বলল, আমার খারাপ হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি নিতান্তই ভালো মেয়ে। যারা খারাপ আমি শুধু তাদের সাথেই খারাপ ব্যবহার করি, বুঝেছেন? ও তাই নাকি? সেই জন্য তুই অচেনা মানুষকে মেসেজ করে সরাসরি বাচ্চার বাপ বানিয়ে দাও?
জানো সেদিন আমি কি ঝামেলায় পড়েছিলাম? দুম করে পরশের দিকে তাকালো স্পর্শী। তাহলে এই সেই লোক? স্পর্শের চমকিত মুখ থেকে নিশ্চিত হয় পরশ। কারোর গলার আওয়াজ ধরেই নিশ্চিত হওয়া যায় না, তাও সে কথাটা বলেছিল। কিন্তু এইবারে সে নিশ্চিত হয় যে এটাই সেই মেয়ে। স্পর্শী কয়েক পলক পরশের দিকে তাকিয়ে পাগলটার হাতে বিরিয়ানির প্যাকেটটা খুলে দিল। আনন্দে পরপর কয়েকটা লাভ দিল মানসিক বিকারগ্রস্ত বয়স বৃদ্ধাটি। স্পর্শী তুলে খাওয়াতে যেতেই পাগলটি তার হাতকে ঝাড়ি মেরে দৌড় দিল দূরে, যেন স্পর্শী তার খাবারটি আবারও নিয়ে যাবে। হেসে দিল স্পর্শী তার দিকে তাকালো, বলল, এই আপনিও ভীষণ খারাপ মানুষ। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করব, তবে আজ না, পরবর্তীতে দেখা হলেই বুঝবেন স্পর্শী কি জিনিস। আমাকে বেয়াদব অভদ্র বলেছেন আপনি। আজ নয় কেন? স্পর্শী চুপ হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে বলল, আজ একটা স্পেশাল প্লাস শোকের দিন আমার, তাই। এই যে শুনুন, কারোর ব্যাপারে না জেনে তার পারিবারিক শিক্ষার উপর আঙুল তুলবে না। হতেও পারে সে পরিবার ছাড়াই বড় হয়েছে। চমকে স্পর্শীর দিকে তাকালো পরশ। স্পর্শী পুনরায় বলল, এই যে সেই দিন আমায় বলেছিলেন না বাবার বয়সী কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। আচ্ছা আপনিই বলুন, বাবার বয়সী কেউ যদি বিছানায় নিতে চায় তখন তার সাথে কেমন ব্যবহারটা করা উচিত? পরশ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। স্পর্শী আবারও বলল, শুনুন, আপনি আমার সেদিন থাপ্পড়টা মেরে ভুল করেছেন। ওই থাপ্পড়টা ওই রিস্কাওয়ালাকে মারা উচিত ছিল। উনি ইচ্ছে করে বারবার গাড়িটাকে আমার স্কুটির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন। বারণ করার পর থেমেও ছিলেন, কিন্তু ওনার দৃষ্টি আমার আর আমার বান্ধবীর শরীরের দিকে ছিল শকুনের মতো। ওই যে আপনি বলেছিলেন না মেয়ে হয়েও কেন ছেলেদের মতো আচরণ করি, তাহলে শুনুন, এই আচরণটা না করলে আপনাদের মতো পুরুষদের থেকে নিজেদেরকে রক্ষা করা খুবই কঠিন। এই যে কথায় কথায় ঝগড়া করি, তেজ নিয়ে প্রতিবাদ করি, এটাতে আপনাদের মতো ছেলেরা ভয় পেয়ে ঝামেলায় জড়াতে চায় না। যদি চুপচাপ থাকতাম না, তাহলে অবলা পেয়ে সেই প্রথম দিনে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার চেষ্টা করত। যাই হোক, আপনার পাওনাটা পরবর্তী দিন পাবেন। স্পর্শীকে অভদ্র বলে কেউ শুধু শুধু পার পায় না। কথাগুলো বলে চলে গেল স্পর্শী। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল পরশ। এখনো যেন স্পর্শীর কথার ঘোর কাটছে না। এরই মধ্যে আবার স্পর্শী দৌড়ে এলো। হাতের থেকে দুটো জিলেপি এবং একটা মিষ্টি পরশের হাতে দিয়ে বলল, এটা খান, খেয়ে দোয়া করবেন কিন্তু। মাজার জিয়ারত করতে গিয়েছিলাম, সেখানে মিলাদও পড়িয়েছি। ওই আজ আমার জন্মদিন আর আমার মায়ের মৃত্যুবার্ষিকী কিনা, তাই। হতভম্ব হয়ে পরশ বলল, জন্ম মৃত্যু মানে? হেসে দিল স্পর্শী, বলল, ওই আমি জন্মানোর কয়েক মিনিট পরেই মা মারা যায়, এই জন্য পারিবারিক শিক্ষাটা পাইনি। দোয়া করবেন আমার মায়ের জন্য। ওকে, বাই বাই বলেই চলে গেল স্পর্শী। পরশ অবাক হয়ে তাকিয়ে রইল সামনের শুভ্র পরীর দিকে। সাদা ঢোলা সালোয়ার কামিজ, মাথায় ওড়না পরা মেঘবালিকা যেন মেঘের সাথে তাল মিলিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। স্যার আসুন, যাবেন না? বডিগার্ডের ডাকে হুঁশ ফেরে পরশের। হাতের মিষ্টির দিকে তাকিয়ে কয়েকবার পিছু ফিরতে ফিরতে গাড়িতে ঢুকলো। সারা দিনের কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল পরশ। শরীরটা কোনো রকমে টেনে দোতলায় তুলল। ইদানিং খুব বেশি চাপ যাচ্ছে তার উপর। সারাদিন ছুটোছুটি দৌড়োদৌড়ির উপরেই থাকতে হয়। রুমের মধ্যে ঢুকেই ধরাস করে দরজাটা লাগালো। গায়ের পাঞ্জাবিটা খুলে বিছানার উপর ছুঁড়ে ফেলল। তারপর টাওয়ালটা নিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়ল। রাত তখন 10:30। সিকদার বাড়ির সবাই ডাইনিংয়ে বসে পরশের জন্য অপেক্ষা করছে। বাবা মহিউদ্দিন সিকদার স্থানীয় কলেজের অধ্যক্ষ। সারা দিনে সবাই কাজের চাপে আলাদা আলাদা খেলেও রাতের খাবারটা যত রাতই হোক না কেন সকলে একসাথেই খায় তারা। পাভেল চেয়ারের উপর বসে ফোন স্ক্রল করছে। পিয়াসা সিকদার সবার জন্য খাবার বাড়ছে। এরই মধ্যে ঘুমে ঠুলু ঠুলু করতে করতে হাজির হলো 14 বছরের এক শ্যামরাঙা কিশোরী। সিঁড়ির উপর দাঁড়িয়ে একে একে সবার দিকে তাকালো।
তারপর ধীর পায়ে এগিয়ে বাবার পাশে বসলো। চেয়ারে বসতেই পুনরায় দাঁড়িয়ে পড়ল। পাভেল নিজের চেয়ারে বসেই প্রেমার চেয়ারে পা তুলে দিয়েছে। ছোট্ট প্রেমা ভীষণ ভালোভাবেই বুঝতে পারলো তাকে জ্বালানোর জন্যই এমনটা করছে পাভেল। তারপরেও কোনোরূপ বাক্য ব্যয় করল না সে। ওপাশের চেয়ারে গিয়ে বসতেই পুনরায় সেই একই ঘটনা ঘটালো পাভেল। চেঁচিয়ে উঠল প্রেমা। পাভেলের দিকে তাকিয়ে বলল, ম্যানার্সলেস কোথাকার। চোখ বড় বড় করে ফেললো পাভেল। শোনো ছোট ভাইয়া, আমি পরশ শিকদার নই যে তুমি ঘন্টার পর ঘন্টা আমার পেছনে লেগে থাকবা, আমাকে জ্বালাবা, আর আমি চুপচাপ তা সহ্য করব। আমার সাথে লাগতে আসবা না একদম। সিঁড়ির উপরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো পরশ। তার এই ছোট্ট বোনটা বয়সের থেকেও নিজেকে সবার সামনে বড় করতে আগ্রহী, যেন সে ছাড়া পৃথিবীর সবাই কম বুঝতার। আলতো পায়ে হেঁটে গিয়ে বোনের পাশে চেয়ারে বসলো। তারপর নিজের প্লেট সামনে টেনে বলল, তা আপনি এত বড় হয়েছেন, এত বোঝেন, অথচ এইটুকু ম্যানার্স জানেন না যে বড় ভাইকে নাম ধরে ডাকতে নেই। সামান্য হতাশ হলো প্রেমা। সে তো কথার কথা বলেছে। করুণ চোখে বড় ভাইয়ের দিকে তাকিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, সব সময় ভাইয়া ভাইয়া বললে সেটা দৃষ্টিকটু দেখায়। বাক্যের প্রয়োজনে নাম ধাম একটু নিতেই হয়। ও ওসব তুমি বুঝবে না। পরশ বোনের দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল। পাভেল এখনো ফোনের মধ্যেই ডুবে আছে। পরশ বার কয়েক বারণ করলেও সেই দিকে সে কান দিল না। বাধ্য হয়ে পরশ ছো মেরে ফোনটা টেনে নিজের হাতে নিল। তারপর ধমক মেরে পাভেলকে খেতে হুকুম দিল। ডাইনিং টেবিলের নীরবতা ভেঙে পিয়াসা শিকদার অভিমানী গলায় খাবার বাড়তে বাড়তে বললেন, আমার হয়েছে যত জ্বালা। সারাক্ষণ চাকরের মতো কাজ করতে থাকো, আসামিদের মতো একটা ঘরের মধ্যে একা পড়ে থাকো। কারোর কোনো খেয়ালই নেই আমার উপর। তিনটা বাচ্চা আমার, অথচ আর মানুষ বাড়ানোর কথা মনেই করছে না কেউ। একা একা ভালো লাগে না আমার। আচমকা কেসে দিলেন মঈনুদ্দিন শিকদার। ছেলে মেয়েদের সামনে বউয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। নিচু কণ্ঠে আমতা আমতা করে বললেন, ছেলে মেয়েদের সামনে এসব কেমন কথা পিয়া? তোমার আরো বাচ্চা লাগবে? আমায় বললেই পারো। চোখ বড় বড় করে দাঁড়িয়ে পড়ল পিয়াসা। স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি কি বলেছি আর আপনি কি বলছেন? বলছি ছেলে দুটো তো আর বুড়ো হয়ে যাচ্ছে, সেই দিকে আপনার খেয়াল আছে নাকি? বিয়া শাদী কি করানোর ইচ্ছা নেই? আদরে আটখানা হয়ে মায়ের গায়ের উপর মাথা এলিয়ে দিল পাপে। ছোট বাচ্চাদের মতো মুখ বাঁধিয়ে বলল, আম্মু, শুধু তুমিই বোঝো আমার কষ্ট। অলরেডি 25+ হয়ে গেছে আমার, অথচ কেউ কিছু বলেই না। হাত ছাড়া দিয়ে ছেলেকে দূরে সরিয়ে দিলেন পিয়াসা। তারপর থমথমে মুখে পরশের দিকে তাকিয়ে পড়ল, তোমার সমস্যা কোথায়? সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে নাকি? মাথা তুলে একবার মায়ের দিকে তাকালো, তারপর না বোঝার মতো পুনরায় পড়ল, কোন ব্যাপারে কথা বলছো? তেতে উঠলেন পিয়াসা। বললেন, আমি মেয়ে দেখছি কাল থেকে। 1 মাসের মধ্যে বিয়ে করাবো তোমার। পরের মাসে পাভেলকে করাবো, আর তারপরেই তোমার ছোটটাকে সরাবো। তারপরেই হবে আমার শান্তি। চমকে মায়ের দিকে তাকালো প্রেমা। রাগত দৃষ্টিতে তাকাতেই পিয়াসা বলে উঠলেন, কি অমন ভাবে তাকিয়ে আছো কেন? তোমার বয়স কম বলে? কই, ভাব তো দেখাও 30 বছরের বুড়িদের মতো। বিয়ে দেব না তো কি ঘরে বসিয়ে রাখবো? কিচ্ছু বলল না প্রেমা। খাবার খেয়ে চুপচাপ জোট কেয়ার ভাব নিয়ে উপরে চলে গেল। পিয়াসা পুনরায় পরশকে জিজ্ঞাসা করতেই বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে কটা দিন সময় দাও। সবে তো দায়িত্বটা পেলাম, নিজেকে একটু মানিয়ে নি, তারপর জানাচ্ছি। কথাগুলো বলে টিস্যু দিয়ে হাত মুছল পরশ। পাভেল ফোনটা টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছন থেকে করুণ স্বরে পাভেল বলল, ভাই, যা করিস একটু তাড়াতাড়ি করিস, বুঝিসই তো তোর পরের সিরিয়ালটা আমার। খাবার শেষে রুমে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল পরশ। পাশ থেকে ফোনটা নিয়ে কল লিস্টে ঢুকতেই অচেনা একটা নাম্বারের সম্মুখীন হলো।
মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল স্পর্শীর কথা। বেশ কিছুক্ষণ ভেবে গুটি গুটি অক্ষরে নাম্বারটি স্পর্শিয়া নামে সেভ করলো। প্রাইভেট ফোন হওয়ার দরুন যে কজন লিস্টে আছে সবার নামে সেভ করা। অচেনা নাম্বারে ভুল করেও যদি কখনো কল দিয়ে বসে সেই ভেবেই সেভ করে রাখলো পরশ। আজকের প্রায় প্রত্যেকটা বাক্যে স্পর্শী নিজের নাম বলেছে, সেই জন্যই নামটা একদম মাথায় গেঁথে গেছে। রাত 12টা। কতক্ষণ ফেসবুক স্ক্রল করলো পরশ। রিসেন্টলি হওয়া বিভিন্ন মিটিং মিছিল অনুষ্ঠানের ছবি আপলোড দিয়েছে, সবাই তাকে ট্যাগ করে দিয়েছে। সেইগুলোরই কমেন্টস চেক করছিল। ঘুম আসছে না একদম, যতই ঘুমানোর চেষ্টা করুক না কেন স্পর্শীর কথাগুলো বারবার কানে বাজছে। এমনটা হচ্ছে কেন? মেয়েটার প্রতিটা কথায় যেন আলাদা একটা অনুভূতি মেশানো ছিল। ছিল অজস্র কষ্টের অনুভূতি। স্পর্শীর পরিবার নেই, মা নেই, তাহলে তো সে খুব দুঃখী। তাহলে এত ভালো একটা ভার্সিটিতে পড়ছে কিভাবে সে? স্কুটি পেল কোথায়? আর ততই যদি কষ্ট থাকে তাহলে রাস্তার অনাথের খাবার বিলায় কিভাবে? পরক্ষণেই মস্তিষ্কে হানা দেয়, নিশ্চয়ই কোনো জব করে নিজের খরচ চালাচ্ছে। বর্তমান সময়ে জব করে খরচ চালানো তো আর খুব বেশি কঠিন কিছু না। ভালো স্টুডেন্ট হয়তো ভালো কোনো জব করছে, কিন্তু তারপরেও মেয়েটার খুব কষ্ট। সেই দিন থাপ্পড় মারায় হয়তো খুব আত্মসম্মানে লেগেছে, আর পারিবারিক শিক্ষা তুলে কথা বলা হয়তো বেশি কষ্ট পেয়েছে। উচিত হয়নি পরশের এমনটি করা, তার বোধ হয় সরি বলা উচিত। কিন্তু কিভাবে? আর কি কখনো দেখা হবে? ভাবতেই মনে হলো ফোনের কথা। নাম্বার আছে তো, কল করা যেতেই পারে। পরক্ষণেই মনে পড়লো নিজের অবস্থানের কথা। একজন সংসদ সদস্য হয়ে এত রাতে কোনো মেয়েকে ফোন দিয়ে সরি বলবে সে? এটা তো তার ব্যক্তিত্বের সাথে পুরাই বেমানান। তাহলে পরক্ষণেই ভেতর থেকে এলো, অবশ্যই বলা যায়। সে বিনা কারণে যখন কাউকে অপমান করেছে অবশ্যই ক্ষমাও চাইতে পারবে। এটা ব্যক্তিত্ব আসবে কোথা থেকে? এই রকম আকাশ পাতাল ভাবতে ভাবতে কল দিয়েই বসলো পরশ। সাথে সাথে রিসিভ হলো। ওপাশ থেকে সুন্দর করে সালাম দিল স্পর্শী। পরশও উত্তর দিল। কিছুক্ষণ নীরব থেকে পরশ বলল, স্পর্শিয়া। ওপাশ থেকে ঘন নিঃশ্বাসের আওয়াজ এলো। স্পর্শী কি ঘুমাচ্ছে? কিয়ৎ দংশন পর সাড়া দিল স্পর্শী। পরশ, আমাকে চিনতে পারছো? বিরক্তিতে নাক মুখ কুচকে ফেল স্পর্শী। সবেমাত্র কান্নাকাটি থামিয়ে শুয়েছিল সে। এরই মধ্যে পরশের ফোন দেয়াতে ধরল। চটচটে কণ্ঠে সে বলল, আপনি আমার নাম্বার জানেন, আমার নামও জানেন, অথচ আমি আপনাকে চিনব না? কি মনে করেন নিজেকে? স্মৃতিশক্তি শুধু আপনারই প্রখর? অন্য সবার মাথার মধ্যে কি গোবর ভর্তি? ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। এই মেয়ে আবার নিজের রূপে ফিরে এসেছে। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে পরশ বলল, কিন্তু তোমার নাম তো স্পর্শী। আমি তো আরো সুন্দর নাম দিলাম, স্পর্শিয়া। আমাকে ধন্যবাদ দেবে না? নাক ছোটালো স্পর্শী। বলল, আগে আমার বাপ বড় করে আকিকা দিয়ে আমার নাম স্পর্শিয়াই রাখছে। সংক্ষেপে আমাকে স্পর্শী ডাকে। তাই পোল্ট্রি খাওয়া বাদ দেন ভাই। আপনি এত বড় কোনো রাজকার্য উদ্ধার করেন নাই যে আপনাকে আমি ধন্যবাদ দেব। কি জন্য ফোন দিয়েছেন ভাই সেটাই বলেন, আমি ঘুমাবো। হতাশ হলো পরশ। পুনরায় ফোন অন্য কানে নিয়ে বলল, তোমার কাছে একটা বিশেষ দরকারে ফোন দিয়েছিলাম। বলতে গেলে কিছু একটা অনুমতি নেওয়ার জন্য। বাস্তবিকভাবে তোমার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। স্পর্শীর কথার মাঝখানে বলল, তো? পরশের কেন জানি ভালো লাগছে কথা বলতে। প্রথম দিনের মতো অস্বস্তি হচ্ছে না। ফোন অন্য কানে নিয়ে কাত হয়ে শুলো। ডান হাত দিয়ে নিজের ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলল, ভাবছি কালকে একটা বিড়াল কিনবো, আর তার নাম স্পর্শিয়া রাখবো। অনুমতি দেবে কি? চটে গেল স্পর্শী। এই রাত দুপুরে এই বাজে লোকটাকে আবারও ফোন দিয়েছে অপমান করার জন্য। মুখ দিয়ে কিছু বলার জন্য উদ্যত হতে টুট টুট করে ফোনটা কেটে গেল।
নিজে থেকে ফোন দিতে গিয়েই শুনলো ওপাশ থেকে উম, কোনো ভদ্র মহিলার কণ্ঠ। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ফোনটা বন্ধ করে ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। এক্ষুনি যে স্পর্শীর কিছু বিখ্যাত কালের সম্মুখীন হতে হবে সেটা সে বেশ ভালোই বুঝেছে, তাই তো ফোনটা বন্ধ করে দিয়েছে। নীরব হাসিতে বার কয়েক গড়াগড়ি খেলো বিছানায়। পাভেল থাকলে হয়তো এতক্ষণে রুম কাঁপিয়ে হেসে উঠত। ভীষণ আলাদা রকম সুখের অনুভূতি হচ্ছে পরশে, হয়তো স্পর্শীকে জ্বালাতে পেরেছে তাই। কোথায় ক্ষমা চাওয়ার জন্য ফোন দিয়েছিল তা না, উল্টে আরো রাগিয়ে দিয়ে ফোনটা কেটে দিয়েছে। হাতের ফোনটা বিছানায় রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কালকে আবার একটু রাগিয়ে দেবে সে স্পর্শীকে, আপাতত এখন একটু ঘুমাক। এই যে মশাই শুনুন, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। কেন লেগেছে জানি না, তবে এখন আমি চাচ্ছি সারা রাত ধরে কথা বলতে। উঠুন, ঘুম থেকে উঠুন, এটাই আপনার শাস্তি। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ কর্কশ কণ্ঠে বাজতে থাকা ফোনটা কানে নিতেই উপাস থেকে মেয়েলি কণ্ঠস্বর। এমন কথা শুনে স্ক্রিনের দিকে তাকালো পরশ। চোখ স্থির করে নাম্বারটা দেখে আঁতকে উঠল। এটা তো স্পর্শিয়া, আবার কি ছট পাকিয়ে মনে মনে যে এত মধুর কণ্ঠে কথা বলছে, নাকি এই দুটোর সময় কারোর সাথে বাজি ধরেছে। হতেও পারে, এই যা মেয়ে ভীষণ ডেঞ্জারাস। বার কয়েক ঘুমন্ত চোখের পাপড়িগুলো বন্ধ করে পরশ পড়ল। স্পর্শী আজ নয়, ঘুমানোর সময় এখন, রাখছি। ওপাশ থেকে চিৎকার করে উঠল স্পর্শী, ঘন ঘন কণ্ঠে বলতে লাগলো, একদম না, ফোন কাটবেন না কিন্তু, কথা আছে আমার আপনার সাথে। আর তাছাড়া আপনিও ফোন দিলে আমি কি কেটে দিয়েছিলাম নাকি? দমে গেল পরশ। ঘুমন্ত গরম নিঃশ্বাসটুকু ঠোঁট গোল করে ছেড়ে দিল। বার কয়েক নড়ে মাথার বালিশটা উঁচু করে দিয়ে শুলো। তারপর বলল, কি বলবে এত রাতে, বলো।